আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিরিয়ানি করার যে মাংসটা তৈরি করতে হয় সেটার রেসিপি। আর এটাকে বিফ ভুনাও বলতে পারেন। সামনে কোরবানিতে আসছে, এই রেসিপিটা করে দেখতে পারেন। আপনি তিহারি না বা বিরিয়ানি না বানালেও এই মাংস ভুনা দিয়ে কিন্তু অনায়াসে মজা করে ভাত খেতে পারবেন। তো চলুন কীভাবে শর্টকাটে আমি ঘরের তৈরি মশলা দিয়েই বিরিয়ানির মাংসর প্রিপারেশনটা করছি আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। যা এগুলো করতে আমার যা যা লাগছে, এইখানে আমি 12 থেকে 15টি এলাচ নিয়েছি, অর্ধেকটা জয়ফল নিয়েছি, 5টি জয়ত্রীর পাতা নিয়েছি, একটু জিরা নিয়েছি, আর 2-3 রকমের বাদাম যেটা আপনার ঘরে থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি মশলাটা আসলে ভিজিয়ে ফেলেছি, সেজন্য পরে আপনাদের হাত দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, নাহলে আমি সুন্দর করেই দেখাতাম। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি বলছি। জয়ফলের টুকরোটা দেখালাম, এখানে 2-3 চামচ চীনাবাদামও আছে আর 8-10টি কাঠবাদামও আছে। তো এটাকে আমি হাতে সুন্দর করে মিহি করে পিষে নেব একই সাথে। চাইলে আপনারা বাজারের কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি 1 কাপের মতো, আর এখানে আমার 700 গ্রামের মতো গরুর মাংস আছে। এইখানে আছে কাঁচামরিচের বাটা, বেশি পরিমাণে আনলে এভাবে করে আমি ফ্রোজেন করে রেখে দিই, সেটা দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা সুন্দর করে বেটে নিচ্ছি। এবার চলুন মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি। মাংসটাকে ভালো করে পানি আমি অবশ্যই ঝরিয়ে নিয়েছি, একটা ঝাঁঝরিতে এভাবে ঝরিয়ে নেবেন। এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্টকাটে খুবই মজাদার আর বিরিয়ানির মাংসটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। এখন আমি দিচ্ছি লবণ, পরিমাণ মতো অবশ্যই দিবেন। আমি প্রথমে 1 চামচের একটু কম আগে লবণ দিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব পেঁয়াজের বাটা। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা করে রেখেছি, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনি মাংস বুঝে সেইভাবে পরিমাণটা বানিয়ে দিবেন। এইবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের বাটা এখানে 15-20টির মতো কাঁচামরিচের আছে, এটা আমি ভেঙে টুকরো করে নিয়েছি। আইস কড়াই আছে এখনও, ওটাই আমি দিয়ে দিচ্ছি। আপনি ঝালের পরিমাণটা যদি একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি অ্যাড করবেন। আর একটু ঝটপটে রান্না করার জন্য আমি অল্প একটু পেঁপে বাটা এখানে অ্যাড করছি। এটা স্কিপ করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে আপনি পেঁপে বাটা না দিলেও চলবে। এখানে আমি 1 চামচের মতো পেঁপে বাটা অ্যাড করে দিচ্ছি। এখন যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিব। পুরো মশলাটা কিন্তু আমি অ্যাড করছি না, ওইখানে বেটেছিলাম বেশি, এখানে 2 টেবিল চামচের মতো আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনি যদি বিরিয়ানি মশলা দেন তাহলে অবশ্যই বিরিয়ানি মশলাই অ্যাড করবেন, তো এটা তো দরকার হচ্ছে না। তবে অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই রান্নার মধ্যে কোনো প্রকার হলুদ মরিচ আমি অ্যাড করব না, এটা দেখবেন এভাবেই রান্না করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একদম ঠিক ঢাকাই স্টাইলের বিরিয়ানি যেভাবে রান্না হয় সেভাবেই রান্না হবে। তো এবার আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ ভরে আমি আদা রসুনের বাটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা যে করে রেখেছিলাম ওইটা আমি 3 ভাগ এখানে দিয়ে দিচ্ছি এবং 1 ভাগ আমি পরে দিব। তা আপনাদের সামনে আমি ভাগটা করে দেখিয়ে দিলাম, 3 ভাগের মতো দিয়ে দিচ্ছি। আর বাকি পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু রেখে দিচ্ছি। এইখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আমি 1.5 কাপ দুধ ব্যবহার করব। প্রথম 1 কাপ দুধ দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, বাকিটা পরে দিয়ে দিব। দুধের পরিমাণটা চাইলে আপনি আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু মাংস যে পরিমাণে আছে আমার মনে হচ্ছে এইটুকুতেই এনাফ। আপনার ঘরে যদি দুধ না থাকে তাহলে আপনি টক দই ব্যবহার করতে পারেন। আর এইখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেটার যে তেলটা, এটা কিন্তু খুবই ফ্লেভারের হয়, সেই তেলটা দিয়ে দিচ্ছি। অনেকে এটাকেই বলে আমি ঘি দিচ্ছি, কিন্তু ঘি দেওয়া হয় না, তেলই দেওয়া হয়। এবং পরে অল্প পরিমাণে ঘি ফ্লেভারের জন্য দেওয়া হয়, যেটা আমিও দেব, আপনারা দেখতেই পারবেন। তো এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আপনি যদি দুধ দিতে না চান তাহলে টক দই ব্যবহার করতে পারেন। আর দুধ যদি লিকুইড দুধ আপনার কাছে না থাকে তাহলে যে কোনো পাউডার মিল্ককে আপনি পানি দিয়ে গুলে
সেই পরিমাণে ব্যবহার করতে পারেন। এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, আর বারবার আপনাদের বলছি এটার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। এটা এভাবেই কালার চলে আসবে। আমি রান্না করতে থাকি, আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে কত সুন্দর একটা কালার চলে আসবে। তো হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে আপনার মন চাইলে আপনি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেশন এভাবে করে রেখে দিতে পারেন, কিন্তু সময় যদি কম থাকে তাহলে একবারই চুলায় দিয়ে দিতে পারেন, যেই রকম এখন আমি দিয়ে দিব। তো বাকি যে হাফ কাপ দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আঁচটাকে মিডিয়াম করে রেখে আমি হাঁড়িটা ঢাকা দিয়ে দেব। তার কারণ হচ্ছে এখানে দুধ আছে, বাদাম আছে। যদি চুলার আঁচটাকে আমি হাই করে দেই তাহলে দেখা যাবে পুরোপুরি জ্বলে যাবে এবং মাংসর যতটুকু পানি বের হবার সেটা বের না হয়ে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আঁচটাকে যখন মিডিয়ামে রেখেছি কি সুন্দরভাবে পানিও বের হচ্ছে, মাংসটাও ভাজা ভাজা হয়ে রান্না হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাংসের ভিতরেও কিন্তু মশলা ঢুকে গেছে এবং খুব সুন্দর করে মাংসটা ভাজা ভাজা হচ্ছে। যখন মাংসটা কষে একেবারে তেলের উপর উঠে আসবে সেই পর্যায়ে যে আমি মাংসতে পানি দেব সেদ্ধ হবার জন্য। তো এক কথায় আমি এটাকে এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিচ্ছি। এটা করতে আমার মিনিমাম 12 থেকে 15 মিনিটের মতো লেগেছে। তো দেখতে থাকুন আমি কিভাবে মাংসটা কোন পর্যায়ে যেয়ে পানিটাকে অ্যাড করে দিচ্ছি মাংসটাকে ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে এবং মোটামুটি তেলও বের হয়ে আসছে, পানিটাও পুরোপুরি টেনে গেছে। মাংসের যতটুকু পানি বের হবার ছিল বা যতটুকু লিকুইড দুধটা ছিল সেটার পানিটা বের হয়ে মোটামুটি তেল উঠে আসছে। তাই আপনাদের আমি একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেখিয়ে দিলাম মাঝে কিন্তু কোনো অবশিষ্ট পানি নেই। এগুলো জাস্ট টিপসগুলো দেওয়া হয় যারা নতুন রাঁধুনি এবং তারাই তো ইউটিউবটা দেখেন তাদের জন্যই। আর এই যে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। এইখানে প্রথমে আমি 500 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে হাফ কেজির মতো পানি দিচ্ছি। তো এটাতে মাংসটা যতটুকু সেদ্ধ হবার হবে, যদি না হয় ওটা মাংসর বুঝে আপনাকে পানিটা অ্যাড করতে হবে। তো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত দেখতে থাকুন। পানিটা বলক উঠে আসলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে চেক করবেন। এইবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই পর্যায়ে এসে আমি 4-5টি তেজপাতা এবং 2-4 টুকরা দারচিনির দিয়ে দিচ্ছি। এটা বাটার সময় দিবেন না, তাহলে কিন্তু মাংসের রঙটা কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং কিন্তু চলে আসছে। এইবার আমি অল্প করে ঘি অ্যাড করে দেব, যেন মাংসের ভিতরে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। চাইলে আপনি নামানোর আগেও এই ঘিটা অ্যাড করতে পারেন। তো এই যে আমি দেখিয়ে দিলাম যে আমি মাংস যখন সিদ্ধ হচ্ছে সেই পর্যায়ে এসে হাফ চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আরও 20 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে দিব। 20 মিনিট পর পানিটা অনেকটাই টেনে এসছে এবং যতদূর মনে হচ্ছে মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। তো একটু চেক করে নিই যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হলে আমি তারপর আবার একটু ঢাকা দিয়ে আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে চুলার মধ্যে কিছুক্ষণ দমের জন্য বসিয়ে রাখবো। ততক্ষণে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেলের উপর উঠে চলে আসবে, সেই পর্যায়ে যে আপনাকে বুঝতে হবে আপনার মাংসটা একদম তৈরি হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছেন আমি আপনাদের খুন্তি দিয়ে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো পানিও কিন্তু এখন আছে। তো এই পর্যায়ে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেন মাংসটা পুরোপুরি তেলের উপর উঠে আসছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন কি করা বাকি আছে বলতে পারেন? এখন করা বাকি আছে কেওড়ার পানিটা দেওয়া। এখন আমি অল্প পরিমাণের কেওড়া পানি দিব এবং অনবরত নাড়ার উপরেই আছি যেন মাংসটা আবার সেই ভাজা ভাজা পর্যায়ে এসে তেলে উঠে চলে আসে। তাহলে হয়ে গেল আমাদের বিফ ভুনা। আর চলুন এখন পরিবেশন করে দেখছি। তো মাংসটা পুরোপুরি রেডি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার বিফ ভুনা। আর এটা হচ্ছে
তেহারির মাংস বা বিরিয়ানির মাংস, যেটাই আপনি রান্না করেন, পোলাও রান্না করে এটার সাথে যদি আপনি মাংসটা মিক্স করে দেন তাহলে তৈরি হয়ে যাবে আপনার মজাদার টেস্টি বিফ বিরিয়ানির রেসিপি। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সটে আবার এটার সাথে পোলাওটা রান্না করে নিয়ে এসে বিরিয়ানি তৈরি করাটা দেখিয়ে দেব। কি বলেন? যদি আপনারা বলেন যে করে দেখাতে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন পরিবার এবং পরিবারের সঙ্গে। আর যদি ভালো লেগে যায় একটা লাইক করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।